আরজিকর হাসপাতালের ভিতর মৃতদেহ উদ্ধার, তারপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ, কিন্তু এখনও পর্যন্ত জাস্টিস পায়নি অভয়া। এখনও পর্যন্ত ধরা পড়েনি আসল অপরাধী। পোস্টমর্টেম রিপোর্ট বলছে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ভারতবর্ষসহ গোটা বিশ্ব উত্তাল হয়ে উঠেছে। প্রোটেস্ট করছে লক্ষ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্ট জানান কলকাতা পুলিশ এফআইআর দায়ের করতে গাফিলতি করেছে, কিন্তু প্রাথমিকভাবে এই ধর্ষণ এবং খুনকে কেনই বা আত্মহত্যা বলে চালানোর একটা চেষ্টা চলেছিল। কেন তড়িঘড়ি ওই চিকিৎসকের দেহকে সৎকার করে দেওয়া হলো, আর ঠিক কোন কারণেই ক্রাইম স্পটের পাশের ঘর সব কিছু ভাঙচুর করা শুরু হয়ে গেল। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেবে কে? উত্তর পাবো কোথায়? জাস্টিস কি মিলবে না মিলবে না? চলুন পুরো বিষয়টা ডিটেলস জানা যাক। 9 আগস্ট শুক্রবার সকাল 7:30 আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হলো অভয়ার অর্ধনগ্ন মৃতদেহ। কিন্তু এখানেই একটা সন্দেহ দানা বাঁধছে সিবিআইয়ের মনে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে অন্য ভালো শয্যা থাকা সত্ত্বেও কেউ কেন পোডিয়ামে ধুলো ভরা মেঝেতে শুতে যাবেন? শুলেও পোডিয়ামে একেবারে দেওয়ালের গা ঘেঁষে কেন বিছানা পাতবেন? সেখানে শুতে সমস্যা হওয়ার কথা, সমস্যা হবে পাশ ফিরতেও। তরুণী যে বিছানায় শুয়েছিলেন তার নিচে দিয়ে গিয়েছে একটা বিদ্যুতের তার। কেউ কি জেনে বুঝে বিদ্যুতের তারের উপরে বিছানা পাতবেন? এত অদ্ভুত রহস্য থাকা সত্ত্বেও আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ মেয়েটির বাড়ি ফোন করে জানালো আপনার মেয়ে সুইসাইড করেছে। রাজ্য প্রশাসক এই ফোন কলকে ফেক বললেও স্বয়ং সুপ্রিম কোর্ট এই নিয়ে প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে মেয়েটাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তার বাড়ির লোককে কেনই বা ফোন করে সুইসাইড এর কথা বলা হবে। 9 আগস্ট বেলা 12টা 12:30টার সময় আরজিকর মেডিকেল কলেজে পৌঁছালো তরুণীর বাড়ির লোকজন। এই বিষয়ে রাজ্য প্রশাসন কি বলছেন না, অভয়ার পরিবার কলেজে পৌঁছানোর পরই 10 মিনিটের মধ্যে তাদের মেয়েকে দেখানো হয়। কিন্তু মেয়ের মা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তরুণীর মা বলেন বেলা 12:30টার সময় হসপিটালে পৌঁছেও তাকে 3টে 3:30 পর্যন্ত ওয়েট করতে হয়েছে তার মৃত মেয়ের মুখ দেখার জন্য। এক্ষেত্রেও প্রশ্ন ওঠে, তাহলে কি একজন মা মিথ্যে কথা বলছেন? টিভি এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে ক্রমে প্রকাশ্যে আসতে থাকে দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়ার কঙ্কালসার অবস্থা। কর্মবিরতির ডাক দেয় জুনিয়র ডাক্তাররা, কিন্তু এদিকে ততক্ষণে চলতে থাকে অন্য ঘটনা। ওই আরজিকর হসপিটালেই অভয়ার পোস্টমর্টমের কাজ শুরু হয়। পোস্টমর্টম করার পরই তাড়াহুড়ো করে অভয়ার মৃতদেহকে নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানে। তখন শ্মশান চত্বরে পুলিশে সয়লাভ। শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্র তিনি বলেন স্থানীয় এমএলএ থেকে কাউন্সিলর সবাই হাজির হয়ে যায় ওইখানে। পুলিশের তরফ থেকে শ্মশান কর্তৃপক্ষকে বলা হয় যত দ্রুত সম্ভব এই মৃতদেহকে সৎকার করা যেন হয়, আর এই কারণেই ওখানে উপস্থিত অন্য 2 মৃতদেহের সৎকার পর্যন্ত আটকে দেওয়া হয়। আর এখানেই আরেকটা প্রশ্ন ওঠে, কেন প্রশাসন এত তাড়াহুড়ো করে অভয়ার মৃতদেহকে সৎকার করার জন্য নিয়ে গেলেন? কেন? বিরোধীরা দাবি করেন মৃতদেহকে এক পর্যায়ে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাকে দাহ করার চেষ্টা করা হয়। এদিকে এত কাজের মধ্যে পুলিশের মনে পড়ে, আরে আমরা তো এখন এফআইআরই করিনি। তাই রাত 11:45 অভয়ার মৃত্যুর প্রায় 16 ঘন্টা পরে তার এফআইআর করা হয়। ততক্ষণে গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছিল। অপরাধীদের গ্রেপ্তার করার দাবিতে ছয়লাভ হয়ে গিয়েছিল চারিদিক। আর ঠিক তার পরের দিন 10 আগস্ট এই বিষয় নিয়ে তৎপরতা দেখালো পুলিশ। একটা হেডফোনের সূত্র ধরে গ্রেপ্তার করা হলো সঞ্জয় রায় নামক একজন সিভিক ভলেন্টিয়ারকে। পুলিশের তরফ থেকে জানানো হলো এই সঞ্জয় রায় অভয়াকে ধর্ষণ করে খুন করেছে। কিন্তু পুলিশের এই বয়ানটা রাজ্যের মানুষ বিশ্বাস করলো না। সবাই বলতে লাগলো সঞ্জয় আসলে বলির পাঠা, তাকে সামনে রেখেই আড়াল করা হচ্ছে আসল অপরাধীদের। ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে পদত্যাগের কথা। আশ্চর্যজনকভাবে সন্দীপ ঘোষ রাজিও হয়ে গেলেন জনতার দাবিতে। এই সেই সন্দীপ ঘোষ যাকে এর আগেও বহু চেষ্টা করা হয়েছিল অধ্যক্ষ পদ থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু সেই মানুষটাই কেন এত সহজে পদত্যাগ করলো? আর সন্ধে হতে না হতে জানা গেল রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করতে চলেছেন। এই খবরটা শুনেই গোটা বাংলা ফেটে পড়ল মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে। রাজ্য প্রশাসকের উপর থেকে ক্রমশ আস্থা হারাতে শুরু করলো সাধারণ জনতা।
তাই মহিলারা সিদ্ধান্ত নিল 14ই আগস্ট রাতে গোটা বাংলা দখল করবেন তারা এবং বিচার চাইবেন অভয়ার জন্য। পাশাপাশি নিজেদের সুরক্ষা ও নিরাপত্তার কথাও জানান দেবেন রাজ্য সরকারকে। এদিকে 13ই আগস্ট তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্তের। কিন্তু দাঁড়ান, বাইরে যখন এত কিছু ঘটছে ঠিক তখনই আর.জি. কর হসপিটালের মধ্যে ঘটছিল সম্পূর্ণ এক অন্য ঘটনা। ইমার্জেন্সি বিভাগের 4 তলার ওই সেমিনার রুমের পাশেই একটা ঘরকে ভেঙে চুরে পুনরায় ঘরটি তৈরি করতে শুরু করলো আর.জি. কর হসপিটাল কর্তৃপক্ষ। সিবিআই তদন্ত শুরু করার পর তারা বারবার অনুমান করেছে হয়তো সেমিনার রুমটি আসল ক্রাইম স্পট নয়। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রথমে জানা গিয়েছিল হসপিটালের 4র্থ তলায় যেখানে সেমিনার রুম, সেখানে চিকিৎসকের বিশ্রামের জন্য অন্য কোনো বিকল্প জায়গা নেই। আর বাস্তবে কি দেখা গেল না, ওই তলাতেই এমন একটা ঘর আছে যেখানে চিকিৎসকেরা বিশ্রাম নেন। এর মধ্যেই ওই তলাতে একটা ঘর ভাঙার কাজ শুরু হওয়ায় প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে। প্রশ্ন, তবে কি সেই ঘরেই কিছু ঘটেছিল? তারপর কি সেমিনার রুমে সেই মৃতদেহটি এনে রাখা হলো? এখানে জানিয়ে রাখি, আনন্দবাজারের অন্য একটা প্রতিবেদনে জানানো হয়েছে যে আর.জি. কর মেডিকেল কলেজের রুমটি ভাঙা এবং সংস্কারের কাজের আগে পৌরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটিদের অনুমতি নেওয়া দরকার। অথচ আর.জি. কর কাণ্ডের পর এমন কোনো অনুমতি না নিয়েই ওই ঘরটার ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল। পৌরসভার হেরিটেজ কমিটির এক সদস্য বলছেন, যতদূর জানি আর.জি. কর থেকে সংস্কারের কাজে কোনো প্রস্তাব আসেনি। তাহলে কার নির্দেশে এবং কেন ওই ঘর ভাঙা এবং সংস্কারের কাজ শুরু হলো? এবার আপনি একটু ভাবুন যে একটা খুনের ঘটনা যাকে সুইসাইড বলা হচ্ছে, মিতার বাবা মাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, আচমকা ক্রাইম স্পটের পাশের ঘরকেই ভাঙা শুরু হয়ে যাচ্ছে। সন্দীপ ঘোষ পদত্যাগ করার সঙ্গে সঙ্গে অন্য কলেজে তাকে পুনরায় প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। 7,000 মানুষের শান্তিপূর্ণ মিছিলে 40-50 জন বহিরাগত দুষ্কৃতী ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে। 43 জন ডাক্তারের বদলির অর্ডার চলে আসছে, আবার পরে সেটা স্থগিত করে দেওয়া হচ্ছে। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এই ঘটনার বা এই সবের দায়ভার কার উপর বর্তায়? আমাদের ভারতবর্ষে যখন কোনো রেল দুর্ঘটনা হয় তখন আমরা সকলে রেলমন্ত্রীকে দায়ী করি। আর আর.জি. করের এই ঘটনায় স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, সবকটা ডিপার্টমেন্টের মাথায় বসে থাকা কর্তারা পুরোটাই ফেল করেছেন। এক্ষেত্রে তাহলে গোটা ঘটনার দায়ভার কার উপরে যাবে? 14 আগস্ট রাতে বহিরাগত দুষ্কৃতীরা এসে আর.জি. করে ভাঙচুর চালালো। তখন পুলিশ কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে এক পাশে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকলো। খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত কলকাতা পুলিশের এই কাজে অসন্তুষ্ট জাহির করেছে। এবার আসি আসল অধ্যায়ে, অভয়ার পোস্টমর্টম রিপোর্টে। আনন্দবাজার অনলাইন রিপোর্ট অনুযায়ী নিহত চিকিৎসক পড়ুয়ার দেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। মাথা, গলা, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল, অর্থাৎ হেমারেজ। শরীরের আরও কিছু অংশেও জমাট বেঁধেছিল রক্ত। চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যৌনাঙ্গে জোর করে পেনিট্রেশন, ইনসারশন প্রবেশ করানো হয়েছে। গত কয়েকদিন ধরেই আমরা বারবার অনলাইনে দেখছিলাম যে অভয়ার দেহে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে। তবে আনন্দবাজার অনলাইন এর রিপোর্ট অনুযায়ী এমন কোনো উল্লেখ নেই। রিপোর্টে লেখা হয়েছে নির্যাতিতার অ্যান্ডোসার্ভিক্যাল ক্যানাল থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয়েছে। তবে সেই তরল যে কী তার উল্লেখ নেই রিপোর্টে।
এছাড়াও বিভিন্ন হাড় ভাঙার কথা উঠে আসছিল। ময়নাতদন্তের রিপোর্টে তারও কোনো উল্লেখ পাওয়া যায়নি। রিপোর্টে লেখা হয়েছে শ্বাসরোধ করার কারণে মৃত্যুর ধরন খুন, যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর মেডিকেল প্রমাণও রয়েছে। কিন্তু একটা জিনিস সামনে আসে, ফরেনসিক বিশেষজ্ঞদের মতে এই রিপোর্টে অনেক ত্রুটি রয়েছে। অভয়ার দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়া অত্যন্ত জরুরি ছিল, কিন্তু সেই সুযোগ চিকিৎসকদের দেওয়া হয়নি। তার আগেই তো ভিডিওটি 1 মিনিট পজ করুন এবং ভাবুন তো, কলকাতার বুকে নিজের কর্মক্ষেত্রে একজন মহিলার এই অবস্থা হলে গ্রামের মহিলারা কোন সাহসে পথে বেরোবেন? সরকার থেকে বলা হয়েছে মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করুন। আর এখানেই আরও একটা প্রকট হয়ে উঠেছে নারী সুরক্ষা এবং নিরাপত্তার চিত্রটা। প্রশাসন নারীদের নিরাপত্তা দিতে পারবে না বলে কি নারীরা রাতে অফিস করবে না? এই নারী নিরাপত্তার দাবিতেই 14ই আগস্ট রাতে রাজপথ দখল করেছিল নারীরা। প্রথমে এই আন্দোলনটা ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এটা পরিণত হয়েছে একটা বৃহত্তর গণ আন্দোলনে, যেখানে সবার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে তা প্রত্যেকটি পাবলিকলি অ্যাভেলেবেল। এর সোর্স আমরা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে আপনি দেখতে পারবেন।